আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রসায়ন লেকচার 7 শীট নাম্বার 1 টপিকস নিয়ে কথা বলবো। আমরা সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, পূর্ণ যৌগ, অপূর্ণ যৌগের সংজ্ঞা, যৌগমূলক, মনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট, মৌল বলতে কী বোঝে, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলবো। তোমাদের কাছে যারা শিট হ্যান্ডনোট করেছো এবং শিট প্রিন্ট করেছো তারা আমার সাথে সাথে শিটগুলো নিয়ে বসতে হবে এবং আমার কথাগুলোর সাথে শিটগুলো কি মেলাতে হবে। তাহলে আমি এখন যে বিষয়টা প্রথমে আমরা সক্রিয় যোজনী কি আমরা প্রথমে দেখব কি বলা হচ্ছে এখানে সক্রিয় যোজনী। তো সক্রিয় যোজনী বলা হচ্ছে কোনো যৌগে মৌলের যে যোজনী ব্যবহৃত হয় তাকে ওই মৌলের সক্রিয় যোজনী বলা হয়। সক্রিয় মানে যেটা কি সচল, যেটা ওই যৌগের ভিতরে এখনো কি সচল, তাই না? তো আমরা এই বিষয়গুলো যেটা সচল তাকে আমরা কি সক্রিয় যোজনী বলবো। আর সুপ্ত যোজনী কি হবে? এই যে দেখো, এই যে সুপ্ত যোজনী, এটা কি সুপ্ত যোজনী, তাই না? তাহলে সুপ্ত যোজনী এটা কি হবে? মৌলের সর্বোচ্চ যোজনী, মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যে যোজনী পাওয়া যায়, তাহলে এটা কি বলা হচ্ছে? যে মৌলের সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী, মানে কিছু কিছু মৌলের সর্বোচ্চ যোজনী থাকে, সেই যোজনীটা থেকে যদি আমরা কি করি, তার সক্রিয় যোজনীটা যদি আমরা কি করি বাদ দেই, তাহলে কি হবে? সেটা আমরা সুপ্ত যোজনী পাবো। যেমন ফসফরাস ক্লোরাইড PCl3 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী কি? এইখানে দেখো, এইখানের এটার কি সর্বোচ্চ যোজনী 5, সর্বোচ্চ যোজনী 5 আর সর্বনিম্ন যোজনী কি 3। তাহলে এখানে বলা হচ্ছে যে এই যৌগের ভিতরে ফসফরাসের সুপ্ত যোজনী কি কার্যকরী কোনটা? এই যে দেখো, এটা ব্যবহার করা হয়েছে যোজনী, তোমরা সবসময় মনে রাখবা। যেমন কি বলতেছে এইখানে, বলতেছে কি PCl3 যোজনী, এইটার যোজনী এইখানে আর এইখানে এটার যোজনী। ক্লোরিনের যোজনী কত হবে? তাহলে ফসফরাসের সক্রিয় যোজনী 3 হবে, ক্লোরিনের যোজনী কি হবে? 1 হবে, তাই না? তাহলে দেখো বিষয়টা যে এটি বলা হচ্ছে যে ফসফরাস ক্লোরাইডের ফসফরাসের সুপ্ত যোজনী। তাহলে সুপ্ত যোজনী আমরা মনে রাখবো কোনো যৌগের সর্বোচ্চ যোজনী থেকে সর্বনিম্ন যোজনী বাদ দিলে আমরা যে যোজনী পাই তাকে আমরা কি বলবো? সুপ্ত যোজনী বলবো। ওকে, তারপরে আমরা দেখব যে পূর্ণ যৌগ কাকে বলে। পূর্ণ যৌগ, অপূর্ণ যৌগ সর্বোচ্চ যোজনী দিয়ে গঠিত হলে তাকে পূর্ণ যৌগ বলা হয়। সর্বোচ্চ যোজনী ছাড়া অন্য যোজনী দিয়ে গঠিত হলে তাকে আমরা কি বলবো? অপূর্ণ যৌগ বলবো। যেমন কার্বন ডাইঅক্সাইডের কার্বনের সক্রিয় যোজনী কত হবে? 4। কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 2। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 0 এবং কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 4। কিভাবে দেখো, বলতেছে আমি কি আমার সাথে একটু তোমরা মিল করো। বলতেছে যে কি কার্বন ডাইঅক্সাইডের কার্বনের যোজনী 4, কার্বন ডাইঅক্সাইডের কার্বনই কি যোজনী 4, কি সক্রিয় যোজনী। কিভাবে? এইখানে কি অক্সিজেনের যোজনী কত? 2 না? তাহলে এইখানে তো 2টা অলরেডি আছে, দ্বিযোজী 2টা অক্সিজেনের সাথে কার্বন যুক্ত। তাহলে এই 2 × 2 মানে কি এখানে কার্বনের যোজনী, কার্বন ডাইঅক্সাইডের কার্বনের যোজনী কত? 4, সেটা কি সক্রিয় যোজনী। আর কার্বন মনোক্সাইডের এর সক্রিয় যোজনী কি? এটা দ্বিযোজী না? এটাই হবে আর কি। হ্যাঁ, দ্বিযোজী অক্সিজেনের সাথে যুক্ত, এটার জন্য 2 হবে। তারপরে বলতেছে কার্বন ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী, এটা হইতেছে কার্বন, এটা কি কার্বন ডাইঅক্সাইডের কি বলতেছে এর সক্রিয় যোজনী 4। যদি আমরা সুপ্ত যোজনী বের করি তাহলে কার্বন ডাইঅক্সাইডের সুপ্ত যোজনী এর সর্বোচ্চ যোজনী 4 আর এখানে সক্রিয় যোজনী 4, তার মানে কত? 0। তাহলে কার্বন ডাইঅক্সাইডে কার্বন এখানে আচ্ছা কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 0 এবং কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 2। আমরা এটা বের করতে পারবো। তাহলে আমরা জানি সি কার্বনের যোজনী 2,4, সুতরাং কার্বন ডাইঅক্সাইড একটা পূর্ণ যৌগ। পূর্ণ যৌগ কিসের জন্য? এইখানে কি ব্যবহার করা হয়েছে? তার
সর্বোচ্চ যোজনী ব্যবহার করা হয়েছে, আর এখানে তার কি ব্যবহার করা হয়েছে, তার সুপ্ত যোজনী। এটার জন্য কি তার এটাকে অপূর্ণ যৌগ বলা হয়। তারপরে আমরা দেখব যৌগমূলক কি। আমরা কি দেখব, যৌগমূলক। যৌগমূলক যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে কি, ভিন্ন ভিন্ন মৌলের একটা পরমাণু গুচ্ছ যাহা একটা মাত্র পরমাণু নিয়ে আচরণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার পূর্বে ও পরে অপরিবর্তিত থাকে, তাদেরকে যৌগমূলক বলা হয়। তাহলে এই যে দেখো আমি কি করে একটা হাইড্রোক্সিল যে মূলকগুলো, এগুলো কি বলা হচ্ছে, যৌগমূলক। এই দেখো এগুলো এরা কি একযোজি যৌগমূলক, এরা কি একযোজি যৌগ। এই দেখো এইখানে যদি দেখো একযোজি মানে তোমার চিনার উপায়টা হচ্ছে, যদি এখানে একটা, এটা কিন্তু নেগেটিভ যদিও কিন্তু এরপরেও একযোজি, ঋণাত্মক একযোজি, ঋণাত্মক এটা কি অ্যামোনিয়াম NH4, এটা কি ধনাত্মক একযোজি ফসফরাস, হ্যাঁ এটা কি বলা হয় যে ফসফোনিয়াম, যেটা বলা হয় PH4, তাই না। এখানে এটা একযোজি, অ্যামোনিয়াম আর ফসফোনিয়াম এরা একযোজি যৌগ। তারপরে যদি দ্বিযোজি আসি তাহলে এই যে দেখো এখানে যে চিহ্নটা, এগুলো কি দ্বিযোজি চিহ্ন, তাই না। তারপরে এখানে ত্রিযোজি যৌগমূলক। তাহলে এই যে কি যৌগমূলকটাই হচ্ছে কি একাধিক মৌলের, মানে মৌলের ভিন্ন মৌলের পরমাণু গুচ্ছ, বোঝা গেছে। তাহলে এগুলোকে একটা যৌগমূলক বলা হয়। তাহলে আমার এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে যে এটাকে একটা ঋণাত্মক যৌগমূলক একযোজি, ঋণাত্মক যৌগমূলক একযোজি, ঋণাত্মক একযোজি, ধনাত্মক প্লাস একযোজি, এগুলোকে এটা হইতেছে ঋণাত্মক দ্বিযোজি, ঋণাত্মক দ্বিযোজি, তাই না। আর এটাও কি ঋণাত্মক ত্রিযোজি, মানে মাইনাস থাকলে ঋণাত্মক আর প্লাস থাকলে ধনাত্মক আমরা বলবো। তারপরে যে জিনিসটাতে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা পার্থক্য দেখব আমরা কি অক্সিজেন O2 দ্বারা কি বুঝবো, 2O দ্বারা কি বুঝবো, O2 মাইনাস দ্বারা আমরা কি বুঝবো। O2 দ্বারা আমরা বুঝতে চেষ্টা করব অক্সিজেনের একটা পরমাণু, অক্সিজেনের একটি অণু যাহা দুইটা অক্সিজেন পরমাণু সমন্বয়ে গঠিত হয়। তাহলে আমরা কি বুঝবো, এই যে দেখো যে বলতেছে কি এটা কি এটা হচ্ছে কি একটা পরমাণু প্লাস এটা আরেকটা পরমাণু, এই মিলে কি উৎপন্ন হইতেছে, এটা একটা অণু তৈরি হয়েছে, তাই না। তাহলে H প্লাস H সমান কি H2, এটা হচ্ছে পরমাণু, এটা কি অণু। তারপর আমরা যেটা দেখব যে O2 দ্বারা কি, O2 দ্বারা অক্সিজেনের একটা পরমাণু যাহা দুইটা অক্সিজেনের দুইটা অণু যাহা দুইটা অক্সিজেনের পরমাণু সমন্বয়ে গঠিত। আর 2O দ্বারা বলতেছে অক্সিজেনের দুটি অসংযুক্ত পরমাণু বোঝায়, আর O-2 অক্সিজেনের একটি আয়ন বোঝায়, এটা কি একটা অক্সিজেনের আয়ন, এটা একটা অক্সিজেনের কি আয়ন বোঝানো হয়েছে, এই আর কি। তো আমরা এই জিনিসগুলো থেকে আমরা একই জিনিস আমরা সংজ্ঞায়িত করতে পারবো। তারপরে আমরা দেখব মনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট মৌল বলতে কি বোঝো। মনোভ্যালেন্ট হচ্ছে যে সকল মৌলের যোজনী এক তাদেরকে মনোভ্যালেন্ট, যে সকল মৌলের যোজনী দুই তাদেরকে ডাইভ্যালেন্ট, ত্রিযোজি গেলে ট্রাইভ্যালেন্ট বলা হয়। এখানে কিছু আমি মৌলের নাম দিয়ে দিয়েছি। তারপরে আরেকটা পলিভ্যালেন্ট, 4-এর অধিক যেমন ইত্যাদি মৌলগুলোকে পলিভ্যালেন্ট বলা হয়। ওকে, তারপর আমরা দেখব আয়ন কি। এখন বলতে ভাই প্রশ্নটা কীভাবে আসতে পারে, তাই না, বলতে পারো যে ভাই প্রশ্নটা কীভাবে আসতে পারে। প্রশ্নটা হইতে পারে না এখানে যে নিচের কোনটা মনোভ্যালেন্ট, নিচের কোনটা ডাইভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট, 3টে অপশন দেওয়া থাকলে একটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপর আমরা দেখব আয়ন, দেখো আয়নটা কি। আয়নটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু গুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, এটা দ্বারা কি যে একটা আয়ন, সোডিয়াম প্লাস Cl মাইনাস, এটা একটা কিসে ইলেকট্রন কি করেছে সেটা ত্যাগ করেছে, আর এটা ক্লোরিন গ্রহণ করেছে। হ্যাঁ, এটাকে বলো এগুলো আয়ন। তাহলে H প্লাস কি একটা আয়ন, এটাকে বলে হাইড্রোজেন আয়ন, আর OH মাইনাস এটাকে একটা কি হাইড্রোক্সিল আয়ন বলা হয়।
এই ছিল তাহলে আমরা আয়নের সংখ্যা ধনাত্মক। তাহলে কি বলা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার সময় যেসব পরমাণু বা পরমাণু গুচ্ছ এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক চার্জগ্রস্ত হয় তাদেরকে আয়ন বলা হয়। এই ছিল আমাদের লেকচার 7, যে বিষয়গুলো তোমরা শীটের সাথে মিল করে নিবা। হ্যাঁ, এরপরেও আমরা এগুলো বুঝে বুঝে পড়লেই হয়ে যাবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।